বিনোদ দেয়ালের দিকে তাকিয়েছিল। সাদা দেওয়াল রং হয়নি এখনো। এখন রং করবে না, নতুন ফ্ল্যাট সবে মাসখানেক হলো এসেছে, পরে রং করবে। রং টং করে এলেই ভালো হতো, পরে আর হাঙ্গামা থাকতো না। কিন্তু পুষ্পিতা আর বিনোদ বুঝেছে তাহলে তাদের পুত্র ঘরের রং দফা করে দেবে। ওদের আগে ভাড়া বাড়ির দেয়ালে পাভেলের নানা শিল্পকর্ম ছিল, তখন ওরা আপত্তি করেনি। কিন্তু এখন নিজেদের নতুন ফ্ল্যাটের দেয়ালে যদি আঁকি বুকি কাটে তাহলে আর দেখতে হবে না। পুষ্পিতা বলছিল এখন তো ওয়াশেবল কালার পাওয়া যায়। বিনোদ বলল না, কোনো রিস্ক নেব না, আগেও বুঝতে শিখুক। দেয়ালে হাবিজাবি আঁকলে সব ধুয়ে মুছে তোলা যাবে না, বেশি তুলতে গেলে দেয়ালের রঙই উঠে যাবে। তার থেকে 2-1 বছর অপেক্ষা করি, ও মনের সুখে সাদা দেয়ালে এঁকে নিক, তারপর রং করব। কিন্তু সেই নিরীহ সাদা দেয়াল আর প্যাভেলের আঁকা যে তাকে এক সমস্যায় ফেলবে বিনোদ ভাবেনি। অবশ্য এটাকে বিনোদ কোনো সমস্যা বলে মনে করে না। 4-5 দিন আগে ঘটনাটা ঘটেছে। পাভেল ঘরের দেওয়ালে একটা সিংহ এঁকেছিল। পাভেল পরিচয় করিয়ে বলল সিংহ। বিনোদের মনে হয়েছিল ওটা বাঘ বা বিড়ালও হতে পারে, তবে মাথার কাছে চালচিত্রের মতো কেশর আছে, মানে সিংহ। পাভেল নাকি ঠিক সেই পর্যন্তই এঁকেছে, কিন্তু পরের দিন ভোরবেলা উঠে আবিষ্কার করেছে ওর আঁকা সিংহের পিছনের দিকে কে যেন বিশাল এক জঙ্গল এঁকে রেখেছে। ওর কথা পুষ্পিতা পাত্তা দেয়নি। ঘটনাটা বিনোদ জানতো না। ব্যাপারটা মা আর ছেলের মধ্যে ছিল, কিন্তু পরের দিন পুষ্পিতাই অবাক হয়ে গেছে। দেওয়ালের সিংহটা নাকি জঙ্গল থেকে অনেকটা সরে গেছে। পাভেল গড়গড় করে বিনোদকে বলছিল। পাভেলের কথা শুনতে শুনতে বিনোদ হেসে ফেলছিল, কিন্তু বিনোদের এই হাসি পুষ্পিতা ঠিক ভালো মনে নিল না। বরং সে রীতিমতো পাভেলকে সমর্থন করলো। রাতারাতি সিংহ আর জঙ্গলের ডিস্টেন্স বেড়ে গেছে, কি আশ্চর্য। বিনোদ বলল ঠিক আছে, আজ আমি আঙুল মেপে রাখছি, দেখি কাল সিংহটা জঙ্গল ছেড়ে কত দূর পালায়। বিনোদ আঙুল মাপলো 7। পরের দিন 7 সকালে বিনোদকে পুষ্পিতা আর পাভেল টেনে তুললো, বলল মাপো। বিনোদ মাপলো, পাক্কা 7। বিনোদ বলল দেখলে তো, তোমাদের সিংহ 7 থেকে 1 আঙুল নড়েনি। তখনই 2 চোখ কুঁচকে পুষ্পিতা বলল ও থাবার কাছে এটা কি হাড়? আগে কি এখানে ছিল? বিনোদের মনে পড়ছে না, তবু বিনোদ বেশ রেগে উঠল পুষ্পিতার উপর। বলল একটু সিরিয়াস হও তো, মজা করার একটা লিমিট আছে। পুষ্পিতা চুপ করে থাকলো। বিনোদ বেশ রেগে যাওয়ায় গলায় বুঝলো প্যাভেল ঘরের দেয়ালে আঁকাটা বন্ধ কর, যথেষ্ট বড় হয়েছ। ক্লাস 4-এর প্যাভেল ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে মায়ের কোলে মুখ গুঁজল। ব্যাপারটা থেমে গেল। নতুন জায়গা, এখন যেন এখানকার রাতগুলো বিনোদ নিজেকে মানিয়ে নিতে পারেনি। প্রায় রাতে ঘুম ভেঙে যায়, তবে প্রথম দিকে বড় বেশি হতো। ইদানিং কুকুর টুকুর বেশি ডাকলে ঘুম ভেঙে যায়, না হলে ঠিকই আছে। জায়গাটা ভালো, শান্ত পরিবেশ। এই জমিটা যাদের সেই বসু মাসিমারা বিনোদের নিচে ফার্স্ট ফ্লোরে থাকে। ওদের সঙ্গে ফ্ল্যাট কেনার আগে বিনোদের পরিচয় হয়েছে। ওরা তো বিনোদকে অভয় দিয়েছেন, এই এলাকায় কোনো ঝুট ঝামেলা নেই, চোর ডাকাতের ভয় নেই। আগে বিনোদের ভাড়ার ফ্ল্যাটের পাশে মাতালদের বড় উৎপাত ছিল, এখানে এসব নেই। সেটা বিনোদ মাঝখানেকেই বুঝে গেছে। তবু নতুন জায়গা তো। বিনোদের বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই চার মুখে বলেছে চোখ কান খুলে থাকবে, সাবধানের মার নেই। আজ রাতেও বিনোদের ঘুম ভেঙে গেল, তখন প্রচণ্ড কুকুর ডাকছে। বিনোদ বিছানা থেকে নেমে 900 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের ভেতর হেঁটে ঘুরে বেড়ালো। একবার জানালা খুলে বাইরের রাস্তা দেখলো, শুনশান, কিন্তু কাছে কোথাও কুকুর ডাকছে এমন বিচ্ছিরিভাবে। বিনোদ জল খেলো, আবার শুয়ে পড়বে। এমন সময় সে দেখলো দেয়ালের সিংহটা তার দিকে চেয়ে আছে। বিনোদের তখন হঠাৎ নজরে পড়লো সিংহের থাবার সামনে সেই হাড়টাকে। সে খুব খুঁটিয়ে এই মধ্যরাতে সেটা দেখল। নিখুঁত একটা হাড়ের ছবি। পাভেল কি এমন হাড় দেখেছে কখনো? আর এত সুন্দর ছবি তো পাভেল আঁকে না। বিনোদ স্থির হয়ে সেই হাড়টার দিকে তাকিয়ে থাকলো। ওর বুকের ভেতরটা শিরশির করছে।
হাতটা যেন বড় বেশি নিখুঁত। তখনই বিনোদ তাকালো জঙ্গলের দিকে। জঙ্গলটাও বেশ ঘন, ছোট্ট পরিসরের গাছ আর গাছ, বরং সিংহটাই যেন কোনো বাচ্চার কাঁচা হাতে আঁকা। বোঝা যাচ্ছে পাভেলের আঁকা। তবে জঙ্গল হাড় কে আঁকলো? পুষ্পিতা? দেয়ালে কি দেখছে অমন করে? পুষ্পিতার ঘুম ভেঙে গেল। চোখে আলো লাগছে বলে তার দু চোখ আধ খোলা। বিনোদ বলল, না কিছু না। একটা কথা বললো পুষ্পিতা, সিংহটা পাভেলের আঁকা, আর এই জঙ্গল বা হাড়ের ছবি নিশ্চয়ই তুমি এঁকেছো পাভেলের সঙ্গে মজা করার জন্য। তবে বাচ্চার সঙ্গে এমন করো না, নরম মন মজাকে মজা করে নেবে না, ভয় পাবে। ভয় জিনিসটা খুব খারাপ। পুষ্পিতা চোখ পিটপিট করতে করতে এবার চোখ বড় করে তাকালো, বলল, তোমার কি মনে হয়েছে আমি কি করেছি? দেয়ালে এমন কীর্তি করে ওকে ভয় দেখাচ্ছি? তবে কে করলো? বিনোদ যেন নিজেই জিজ্ঞাসা করলো। ঘরে তো আর কেউ আসেনি, তাহলে আমাদের তিনজনের মতো কেউ এঁকেছি? হঠাৎ বিনোদ প্রচণ্ড আক্রোশে টেবিল থেকে একটা ডট পেন তুলে পুরো ছবিটার উপর টেনে দিল। বলল, ভুলে যেও না, এটা আমি করেছি। পাভেলের যাবতীয় পুরনো খেলনা বড় একটা প্লাস্টিকের গামলার মধ্যে থাকে। আর সকালে উঠে পুষ্পিতা সেই বাতিল খেলনা ভরা গামলাটা আবিষ্কার করলো পাশের ঘরের মাঝ মধ্যিখানে। গামলাটা এখানে এলো কি করে? পাভেল কি তাহলে কাল শোয়ার আগে কোনো পুরনো খেলনা খুঁজেছিল? সকালে পাভেলের স্কুলে যাওয়ার তাড়া, পুষ্পিতা তাই ওই খেলনার গামলার কথা তুললো না, শুধু একটু সরিয়ে রাখলো। ওটা ও ঘরের ডিভানের তলায় থাকে। কিন্তু পুষ্পিতার মনে হলো গামলাটা যেন সারাদিন তার বুকের উপর বসানো। যখনই গামলাটার দিকে তার নজর পড়ল, বুকের ভেতর কেমন যেন ঝ্যাঁট করে উঠল। দুপুরে পাভেল স্কুল থেকে ফিরে এলো, খেয়ে দিয়ে গামলা উপর করে খেলতে বসলো। পাভেলকে গামলার খেলনা নিয়ে খেলতে দেখে পুষ্পিতার বড় স্বস্তি হলো। কিসের স্বস্তি পুষ্পিতা জানে না, তবুও স্বস্তি। রাতে খেতে বসে পুষ্পিতা হাসতে হাসতে বিনোদকে সে কথাই বলছিল, তোমার বুড়ো ছেলের কীর্তি দেখো, সেই কবেকার ছোটবেলার সব খেলনাগুলো টেনে বের করে আজ বিকেলে খেললো। পাভেলের খাওয়া হয়ে গিয়েছিল, ব্রাশ করছিল, সে এক বুক ফেনা নিয়ে করে আপত্তি জানালো। তারপর বেসিন থেকে ঘুরে এসে বলল, না মাম, আমি খেলেছি, কিন্তু ওগুলো আমি টেনে বের করে নি। পুষ্পিতা অবাক গলায় বলল, তুই তো খেলছিলিস? হ্যাঁ, স্কুল থেকে এসে ডিভাইনের ঘরে ওগুলো দেখলাম, তাই একটু খেলছিলাম। তুই ঠিক বলছিস? ডিভাইনের তলা থেকে এগুলো তুই বের করিসনি? না, আমি স্কুল থেকে এসে খেলনাগুলো দেখলাম, তুমি তখন আমার নামে দোষ দিচ্ছ। পুষ্পিতা থ মেরে বসে থাকলো। বিনোদ বলল, কি হলো আবার? পুষ্পিতা কোনো কথা বলল না, কেমন যেন ফ্যাকাশে চোখে বিনোদের দিকে তাকালো। বিনোদ বলল, তুমি কি সহজভাবে কোনো কিছু ভাবতে পারো না? কেন সবকিছুকে জটিল রহস্যময় করে ভাবছো? দেখো, টুম্পার মা ঘর মোছার সময় হয়তো টেনে বের করেছে, তারপর তুলতে ভুলে গেছে। টুম্পার মা কাল আসেনি। তাছাড়া টুম্পার মা কোনোদিনও খাটের তলায় হাত বাড়িয়ে মোছে না, সে জিনিস টেনে বের করে মুছবে। তাহলে কাল তুমি ঘর মুছেছো, তুমি টেনে বের করেছো, মুছেছো যখন, এখন ভুলে যাচ্ছ। বিনোদ দেখলো পুষ্পিতার দু চোখের দৃষ্টি বড় শূন্য। সে যেন অদ্ভুতভাবে সাদা দেয়ালের দিকে তাকিয়ে আছে। রাতে শোয়ার সময় বিনোদ বলল, তুমি সত্যি করে বলো তো, এখানে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? কিসের অসুবিধে? অসুবিধাটা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। তুমি যেন কি তো একটা কিছু ভাবছো, সন্দেহ করছো। আমি জানতে চাইছি সেটা কি। সেটা তো আমি জানি না, পুষ্পিতা খুব নিচু গলায় বলল। সেটা কি তুমি জানো না অথচ ভাবছো? বাহ। পুষ্পিতা বলল, একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? কি বলো? কেন বিশ্বাস করবো না? বিনোদ খুব শক্ত গলায় একটা কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার স্বর যেমন কেমন ফাঁকা হাওয়া ঢুকে পড়ল। পুষ্পিতা বলল, তুমি না বিশ্বাস করলেও কথাটা তোমাকে বলেছি। কদিন আগে পাভেল তখন সিংহের কথা আমাকে বলেনি। ও দেয়ালে একটা মুখ এঁকেছিল, ডিম্বাকৃত একটা মুখ। আমি মুখটা দেখেছি। পাভেল একদিন আমাকে বলল, ম্যাম, তোমার ছবি এঁকেছি। জানো পরের দিন কি দেখলাম? পুষ্পিতার গলা শুকনো, কথাগুলো যেন গলার ভেতর চেপে বসেছে। বিনোদ বলল, কি দেখলে? কোনো ক্রমে পুষ্পিতা বলল,
মুখটার কপালে একটা লাল রঙের বিন্দির টিপ। হ্যাঁ, টিপ তো কি হয়েছে, ওই টিপটা কোথা থেকে আমাদের ফ্ল্যাটে আসবে? আমি তো ওই ধরনের টিপ পরি না। বিনোদ খাটের গায়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে। পুষ্পিতা বলল, আমার অনেক দিনই মনে হয়েছে ঘরের ভিতরে একটা ছোট বাচ্চা যেন দু হাতে দেয়াল থাবড়াচ্ছে। তোমরা যখন ঘরে থাকো না, আমার খুব মনে হয় আরো একজন কেউ আছে এই ফ্ল্যাটে। কি বলছো তুমি? পাভেল থাকে না, স্কুলে গেলে তোমার ফাঁকা ফাঁকা লাগে, তার থেকে এটা তোমার মনে হতে পারে। পাভেল তো এখন স্কুলে যাচ্ছে না, ও বাড়ির ফ্ল্যাটেও আমি একা থাকতাম। বিনোদ বলে, তুমি শিওর? তুমি কি অন্য কিছু বলতে চাইছো? আমি কদিন আগে টুম্পার মাকে জিজ্ঞাসা করেছিলাম, সে তো শুনি অবাক। বললো, এই বাড়ির বাচ্চারা তো সব বড় হয়ে চাকরি করছে, বিয়ে হয়ে গেছে, এ বাড়িতে কোনো বাচ্চা অপঘাতে মরেনি। বিনোদ বলল, কোনো অস্বাভাবিক কিছু তুমি ভাবছো, তাই তো? আমাদের পাশের ওই যে মুদিখানা দোকান, ওই শম্ভুবাবুর স্ত্রীকে একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম, সেও বলল ওরা 22 বছরে তেমন কিছু শোনেননি। তবে বিনোদ গলা হঠাৎ কেন খুব পরিষ্কার হয়ে এলো। পুষ্পিতা বলল, আমি টুম্পার মাকে শম্ভুবাবুর স্ত্রীকে এসব কথা জিজ্ঞাসা করেছি। তা বসু মাসিমার কানে গেছে নিশ্চয়ই। তিনি সেদিন সরাসরি আমার কাছে সে কথা তুললেন। বলেন, বৌমা, আমি বউ হয়ে এসে এমন কোনো ঘটনা দেখিনি, কারো কাছে কিছু শুনিও নি। অমন অলক্ষণের কথা তুমি আর কারো কাছে জানতে চেও না। এই বাড়িতে জমিতে আমাদের পরিবারের অশুভ কিচ্ছু নেই। এখন এই ফ্ল্যাট হয়ে যত আপদ জুটেছে, এখন এসব সৃষ্টি ছাড়া কথা শুনছি। আমি উল্টে মাসিমার কাছে ক্ষমা চাইলাম, উনি খুব দুঃখ পেয়েছেন। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি ভুল কিছু বলিনি। মাসিমাও বুঝেছেন। উনি বললেন, সব আমার মনের ভুল, নতুন জায়গা, তোমাকে কদিন ছুটি নিয়ে আমার সঙ্গে থাকতে। বিনোদ বলল, তবে আমি কি 2-1 দিন ছুটি নেব? পুষ্পিতা উত্তর দিল না। শুয়ে শুয়ে বিনোদ সে কথাই ভাবছিল। ঘুমিয়েও পড়েছিল অঘরে। ঘুমাচ্ছিল পুষ্পিতাও। মাঝরাতে দুজনের ঘুম ভেঙে গেল। মনে হলো কোনো খেলনা গাড়ি যেন ঘরের মেঝেতে ছুটে চলছে। পুশব্যাক কোনো গাড়ি, কেউ টানছে ছাড়ছে, গাড়ি ছুটছে। পুষ্পিতা বিনোদের হাত চেপে ধরল। বিনোদ বলার চেষ্টা করলো ইঁদুর, কিন্তু সে বুঝতে পারলো তাকে বোবাই ধরেছে। বোবা বুঝি একা বিনোদকে ধরেনি, বোবাই ধরেছে পুষ্পিতাকেও। সারাদিন বাড়িতে একা থাকে। সকালে স্কুলে যায় পাভেল, একটু পরে অফিস যায় বিনোদ। সেই থেকে পুষ্পিতা একা। মাত্র 900 স্কোয়ার ফুট ফ্ল্যাটের কদিন আগে কত ছোট লাগছিল, এখন যেন তা কত বড় হয়ে গেছে। সমস্ত দুপুর হাঁ হাঁ করে তাকে গিলতে আসে। তবে এখন ওদিকের ব্লকের কাজ শেষ হয়নি, এদিক দিয়ে মিস্ত্রিরা যাওয়া আসা করে। তাদের কথাবার্তা, হইচই, ইট ভাঙা, গ্রিল ঝালাই, মার্বেল কাটার তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসে। তার উপর আছে সিমেন্ট, প্লাস্টার, অত প্যারিস মার্বেল কাটার ধুলো। ধুলোয় ঘর ভরে যায়। কদিন আগে দুপুরের দিকে এগুলো বড় বিরক্তিকর, বড় বিচ্ছিরি ছিল পুষ্পিতার কাছে। সব জানালা সকাল থেকে বন্ধ করে দিত, খুলতো সন্ধ্যেবেলা। চারিদিকে শান্ত হলে, অথচ এখন ওরা বেরিয়ে গেলেই পুষ্পিতার জানলা খুলে। জানালায় রোদ আসে, হাওয়া আসে, ধুলো আসে, শব্দ আসে। আর জানালা বন্ধ হলে আলো কমে আঁধারে। 900 স্কোয়ার ফুট ফ্ল্যাটে আধার আলো মিশে কেমন যেন এই ঘরে ও ঘরে এক্কা দোক্কা খেলে। আলো আধারের এই চৌকি থেকে পুষ্পিতার ভয় করে। মনে হয় এই ঘরে আরও কেউ ঢুকে পড়েছে অন্ধকারের সঙ্গে। বিনোদ বলল, কাউকে এসে থাকতে বলি, কিন্তু কাকে বলবো? কার মা এসে হাত পা ছিঁড়ে কাটিয়ে যাবে সংসার, আর কতদিনই বা থাকবে? ইদানিং বিনোদের রাতে ভিতে ঘুম ভেঙে গেল। একা চুপ করে শুয়ে থাকে। আগের মতো এ ঘরে ও ঘরে ডাইনিং স্পেসে ঘুরে বেড়ায় না। রাত নামলেই কেমন যেন ওরা বদ্ধ হয়ে যায়। বসু মাসিমা সেদিন ওদের ঘরে এসেছিলেন, ঘর তো দেখলেন, বললেন, খুব সুন্দর সাজিয়েছ, সুখে সংসার করো। পুষ্পিতা বলল, মাসিমা, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বিনোদ দেখলো বসু মাসিমার মুখটা নিমেষে কঠিন হয়ে গেল। কি করবে বিনোদ? পুষ্পিতা একবার বসু মাসিমাকে আবল তাবল কথা বলেছে, ক্ষমাও চেয়েছে। আবার যদি বলে, মাসিমা কি এবার ছেড়ে কথা বলবে? বসু মাসিমা বলল, কি বলবে বলো, থেমে গেলে কেন? আমি জানি তুমি কি বলবে। আবার তোমাকেও বলছি, ঈশ্বরের কৃপায় আমাদের পরিবারের কোনো বাচ্চা বুড়ো কেউ অপঘাতে মরেনি।
এবার তোমাদের কৃপায় যদি আমি বুড়ি অপঘাতে মরি। কথা শেষ করে বসু মাসিমা উঠে দাঁড়ালেন। পুষ্পিতা ওর হাত চেপে ধরে বলল, মাসিমা আমি সে কথা বলিনি। আমি কদিন জানালা খুলে রাখছি, একা একা থাকি, দুপুরের দিকে একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। কদিন ধরে দেখছি একজন অল্প বয়স্ক মিস্ত্রি আমাদের বারান্দার দিকে হাঁ করে তাকিয়ে, এত অস্বস্তি লাগে। কাল বিকেলে ওকে আমি অনেক সময় দেখেছি ঠিক আমাদের বারান্দার দিকে তাকিয়ে বসে আছে। বসু মাসিমা ধপ করে সোফায় বসে পড়লেন। এ কি কথা? না না, এ তো ভালো নয়। আজ আমি বাবুকে বলবো। তুমি কিছু বলতে যেও না বৌমা, বাবুই যা করার যা বলার বলবে। বিনোদ বলল, তুমি তো আমাকে আগে কিছু বলনি। বসু মাসিমা বলল, না না, ওসব নিয়ে তুমি মাথা ঘামাবে না, আমি দেখছি। কেমন দেখতে বলো তো বদমাইশটাকে? পুষ্পিতা বিড়বিড় করে বলল, খুব রোগা, মুখটা সরু মতো, দেখবেন নীল সাদা একটা ডোরা কাটা টি শার্ট পরে থাকে। বসু মাসিমা বলল, কাল রোববার দাঁড়াও, কালই হাতে নাতে ধরবো, ব্যবস্থা করছি। শুয়ে শুয়ে বিনোদ ভাবছিল গোদের ওপর বিষ ফোঁড়া। কাল মাসিমার ছেলে বাবু কোনো ব্যবস্থা করলে ভালো, না হলে বিনোদী গিয়ে মিস্ত্রিটাকে ধরবে, সমঝে দেবে। এটা সে পারে, এটা কিছু করা যায়, কিন্তু আর একদিকে সেদিকে কি ব্যবস্থা করবে, কি করতে পারে? কোনো পূজা আচ্ছা, কোনো হোম সত্যায়ন, নাকি কি করবে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। ভাবতে ভাবতে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু জল খেতে হতো। সে বিছানার উপর উঠে বসলো, কিন্তু পা বাড়িয়ে মেঝেতে দাঁড়াতে পারলো না, দু পায়ে যেন জোর নেই। পুষ্পিতা বলল, উঠে বসলে ঘুমাওনি? জল খাবে? দাঁড়াও, এনে দিচ্ছি। পুষ্পিতা বিছানা থেকে নেমে দরজা খুলে ঘরের বাইরে গেল। হঠাৎ বিনোদের মনে হলো পুষ্পিতা বুঝি এখনই চিৎকার করে উঠবে। ভয়ঙ্কর এক আর্তনাদের জন্য বিনোদ অপেক্ষা করে থাকলো। ভয়ঙ্কর আওয়াজ করে বিনোদের হার্ট চলছে। সকালে বাজার করে ফিরতে বিনোদের দেরি হয়ে গেল। এখন পাভেলকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে, কিন্তু সে ঘরে এসে দেখলো প্রমোটার অমিতাভ সিনহা আর বাবু তাদের ঘরে বসে। বিনোদকে দেখেই বাবু হাসলো, বলল, বিনোদদা, মায়ের কাছ থেকে সব শুনে আমি অমিতাভদাকে বলেছি। অমিতাভদা কড়া ব্যবস্থা নিয়েছে। অমিতাভ সিনহা বলল, কিছু চিন্তা করবেন না, আমি ওর হুলিয়া খারাপ করে দেব। ও ভেবেছেটা কি? ওকে বলেছি এখান থেকে চলে যেতে। বিনোদ একটু অস্বস্তির গলায় বলল, একটু বকাবকি করে ছেলে দিতে হতো না? না না, ওদের পোষা দিলে মাথায় উঠবে। ওরা এত বড় সাহস, আমার গুডউইলে হাত দিচ্ছে। আমি ওকে মারধর করিনি, শুধু বলেছি চলে যেতে। ওকে যদি রেখে দিই, ও কদিন পরে আবার কারোর সঙ্গে এমনটি করবে, তখন আমি মেজাজ ঠিক রাখতে পারবো না। দেশ থেকে ফিরে একটা কাজে ফাঁকিয়ে দিচ্ছিল। বেশ কদিন ধরেই ওর কন্ট্রাক্টর ওকে নিয়ে সমস্যায় আছে। আজ দুপুরেই ও চলে যাবে। বাবু আর অমিতাভ সিনহা চলে গেল। ওরা চলে যেতে বিনোদ বলল, বাঁচা গেছে, একটা পাপ বিদায় হলো। এবার একটা ভালো দিন দেখে হোমযজ্ঞ করব। তারপর বিনোদ গলায় দারুণ এক স্বস্তি এনে পাভেলকে ডাকলো, পাভেল চলো ড্রয়িং ক্লাসে। আর তখনই পাভেল চিৎকার করতে শুরু করলো। ঘরে অন্য মানুষজন দেখে এতক্ষণ পাভেল ঘুম মেরেছিল, তার কালার ব্যাগ থেকে কে সব রং বের করেছে। পাভেলের চিৎকারে পুষ্পিতা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো রান্নাঘরে। ছুটে গেল বিনোদ, সত্যিই তো কে এত রং বের করলো। রংগুলো দেখতে দেখতে বিনোদ দেখলো বক্সের ভেতর কাঠের রংগুলো আছে। কম্পিউটার টেবিলের উপর সাজানো শুধুমাত্র প্যাস্টেল কালারগুলো। প্যাস্টেলগুলো পরপর খুব সুন্দর করে সাজানো, মনে হয় কেউ যেন খুব যত্ন করে প্যাস্টেল কালারগুলো সাজাচ্ছিল। এখন হঠাৎ চলে গেছে। বিনোদ বলল, এত চিৎকার করার কি আছে? কেউ তার রং ঘাটেনি, তোর মা গুছোচ্ছিল হয়তো। বিনোদ দেখলে একটা প্যাস্টেল কালার তুলে পাভেল অদ্ভুতভাবে দেখছে। বিনোদ বলল, কি হয়েছে? পাভেল বলল, ম্যাজিক। ভায়োলেট কালারটা আমার ভাঙা ছিল, জুড়ে গেল কি করে? বিনোদ ভীষণভাবে হাসলো, বলল, ম্যাজিক? প্যাভেলকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে বিনোদ বলল, তুমি কি প্যাভেলের রঙগুলো বের করেছিলে? পুষ্পিতা বলল, আমি ভাঙা পেন্সিল জোড়া লাগাতে পারি না, এবার বলো সেটাও আমি করেছি। বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়ায় পুষ্পিতা। লোকটা দুপুরে চলে যাওয়ার কথা। পুষ্পিতা দেখে ওদিকে বিল্ডিংয়ের চারপাশটা আজ বড় নিস্তব্ধ। অন্যদিন মিস্ত্রিরা আসে যায়, আজ কেমন যেন বড় ফাঁকা। কেউ যেন বিকেলে বাইরে বের হয়নি, চারিদিকে বড় দম চাপা হয়ে আছে। ঘরের ভিতর বিনোদ আর প্যাভেল একটা ভয়ঙ্কর মারপিটের সিনেমা দেখছে। একটু একটু করে বিষণ্ণ এক বিকেল কেটে যায়। ক্রমশ সন্ধ্যের অন্ধকার নামে।
দূরে দূরে আলো জ্বলে উঠল, এদিকের বিল্ডিংটা এখনো আধো অন্ধকারে ডুবে আছে। দুপুরে সিনেমা বিজ্ঞাপন দেখিয়ে দেখিয়ে সন্ধে করে দিল। সবে সিনেমা শেষ হয়েছে আর তখনই বিনোদের ফোন এলো। ফোনে কথা শেষ করে অবাক গলায় বিনোদ বলল, বসু মাসিমা ফোন করেছেন, একবার ডাকছেন। বিনোদ চলে গেল। বিনোদ চলে যেতেই পুষ্পিতার মনে হলো কেউ যেন তাদের দরজার সামনে পা ঘষছে। পা ঘষছে তো ঘষছে, কিন্তু এবার খুব আস্তে কেউ যেন দরজাটা ঠোকা দিল। একবার, দুবার, বেল থাকতে কে দরজায় টোকা দেবে? পুষ্পিতা উঠে গিয়ে দরজা খুলল। অন্ধকারে গা ভাসিয়ে সামনে তার দাঁড়িয়ে নীল টি শার্ট পরা একজন মিস্ত্রি টাইপের লোক। পুষ্পিতা বুঝলো সে। বলল, কি চাই? মানুষটার মাথা নিচু, ভিড় করলো, আমি ক্ষমা চাইতে এসেছি। খুব কড়া গলায় পুষ্পিতা বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভারী অন্যায় করেছি, এমন কাজ আমি আর কোনো দিন করব না। মানুষটার বুকের কাছে জোর করার হাত দুটো কপালে তুলে ঠেকালো। মানুষটার পায়ের কাছে একটা বড়সড় চটের ব্যাগটা হাতে নিয়ে মানুষটা চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পরক্ষণে আবার ঘুরে দাঁড়িয়ে কাতর গলায় বলল, আমাকে একবার আপনাদের বারান্দায় যেতে দেবেন? মানুষটা আবার চটের ব্যাগটা পায়ের কাছে রেখে দু হাত জোর করে দাঁড়ালো। কপাল কুঁচকে পুষ্পিতা বলল, কেন? আমি শুধু যাবো আর দেখে চলে আসবো, আর কোনো দিন আসবো না। কিছুটা অবাক হয়েই পুষ্পিতা দরজা ছেড়ে দিল। তারপর পুষ্পিতাকে পিছন পিছন মানুষটা ওদের বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দার ঠিক দরজার পাশে মানুষটা নিচু হয়ে বসে পড়ল। পুষ্পিতা দেখলো দরজার পাশে প্লাস্টার অফ প্যারিসের উপর দুটো ছোট ছোট হাতের ছাপ। মানুষটার ছাপটার উপর খুব মমতায় আলতো করে আঙুল গোলালো। বললো, আয়েশা মা একবার কলকাতা এসেছিল, এখানে 3 রাত্রি ছিল। এই ফ্ল্যাটে তখন প্যারিসের কাজ হচ্ছিল। আমার আয়েশার হাতের ছাপ দুটো রয়ে গেছে দেয়ালে। পুষ্পিতা কিছু বুঝতে পারছিল না। মানুষটা বারান্দা থেকে মাথা নিচু করে ফ্ল্যাটের বাইরে এলো, ফিসফিস করে বলল, আমি আসার সময় ওর মা কাঁদতে কাঁদতে বলেছিল, এই ঘরে আয়েশার দুটো কচি হাতের ছাপ আছে। মরা বিটির কোনো ছবি নেই আমাদের কাছে, তবু এই বিটিটাকে একবার ছুঁতে পারলাম। ওর মাকে গিয়ে বলবো বিটিকে আমি ছুঁয়ে এসেছি। কি হয়েছিল ওর? পুষ্পিতা বলল, জ্বর, ধুম জ্বর, 7 দিন জ্বরে ভুগে চলে গেল। মানুষটা মাথা নিচু করে সিঁড়ির অন্ধকারে নেমে গেল। পুষ্পিতার দরজার পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে, দরজার সামনে নেমে যাওয়া সিঁড়ি, উঠে যাওয়া সিঁড়িতে চাপ চাপ অন্ধকার। এখনো অনেক ফ্ল্যাটে লোকজন আসেনি, আর তখনই পুষ্পিতা স্পষ্ট শুনল দুটি কচি কচি হাত দেয়াল থাবড়ে কাঁদছে। দরজায় পাথর হয়ে দাঁড়িয়ে পুষ্পিতা শুনতে চাইল কে কাঁদছে তার ঘরে। পাভেল তো ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে, তবে কে কাঁদছে? স্পষ্ট দেয়াল থাবড়াচ্ছে। পুষ্পিতা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। ঘরের ভেতর থেকে কান্না বাইরের অন্ধকারে মিশে যাচ্ছে। পুষ্পিতা অন্ধকারের দিকে তাকিয়েছিল, কান্না যেন অন্ধকারের ভেতর গিয়ে মুখে ঠেসে ধরেছে। পুষ্পিতা ঠায় দাঁড়িয়ে কাঁদুক কাঁদুক, কাঁদতে কাঁদতে এক সময় নিশ্চুপ হয়ে ভুলে যাবে মেয়েটা। তখন ঘরে ঢুকবে পুষ্পিতা, দেয়ালে কোনো আলতো ছবি এঁকে রাখবে। বিনোদ পাভেল চলে গেলে সে নয় দুটো বাতিল খেলনাও সাজিয়ে দেবে ঘরে। সিঁড়ির আলো জ্বালাতে জ্বালাতে এক সময় ভূতগ্রস্তের মতো উঠে এলো বিনোদ। দরজার সামনে পুষ্পিতাকে দেখে চমকে উঠল। ঘরের ভেতর ঢুকে ফিসফিস করে বলল, তুমি নিশ্চয় শুনেছ, তবে পাভেল যেন না শোনে। পুষ্পিতা নির্বিকার। পুষ্পিতা তখনও শুনছিল ফোঁপানোর শব্দ, ভাবছিল এবার থেমে যাবে নিশ্চয়ই। একটু কেঁদে নিয়েছে মেয়েটা, এবার পুষ্পিতাকে শান্ত করেই রাখবে। বাড়তি দুটো হাত, ওইটুকু তো মেয়ে। পুষ্পিতা মা হয়ে পারবে না ওকে শান্ত করে রাখতে? নির্বিকার পুষ্পিতাকে দেখে বিনোদ যেন একটু শান্তি পেল। যাক, তুমি তাহলে ঠিকই আছো। শুনে আমি বরং একটু ঘাবড়ে গিয়েছিলাম। কথা শেষ করে বিনোদ গিয়ে দাঁড়ালো বারান্দায়। একটু দূরেই অন্ধকারে মাথা উঁচু পাশের বিল্ডিংটা। বিনোদ ভাবছিল মিস্ত্রিটা বোকা। সামান্য ব্যাপার, দেশে চলে গেলেই হতো। তা নয় তুই ছাদ থেকে ঝাঁপ মেরে পড়ে মরলি। বসু মাসিমা তাকে ফোন করে ফ্ল্যাট ডেকে একটু আগে খবরটা দিলেন।
সে শুনে এসেছে দুপুরে মিস্ত্রিটা বাড়ি যায়নি, সে নাকি যাবে না, তাই ঝাঁপ মেরেছে ওই 4 তলা থেকে। একটু আগে এই সন্ধেবেলা খবর এসেছে মিস্ত্রিটা হাসপাতালে মারা গেছে। এত কিছু হয়ে গেল, একটা জল জ্যান্ত মানুষ মরে গেল, অথচ তারা কিছু টের পেল না। যাকে এখন নিশ্চিন্ত। এদিকে পুষ্পিতা ঘরের দেয়ালে পাভেলকে দিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর আঁকাচ্ছে। দেখা যাক এই ঘরে কাল কি ঘটে।